একবার চিন্তা করুন, আপনার হাতে 1000 বছর পুরনো স্বর্ণের খোঁজ রয়েছে, কিন্তু এই স্বর্ণ যেমন তেমন জায়গায় নেই। শহরের মধ্যে থাকা সবথেকে ভয়ঙ্কর জেলখানার নিচে পুঁতে রাখা হয়েছে এই স্বর্ণ। এবার ধরুন আপনি জেলের ভেতরে সেই স্বর্ণ পেয়ে গেছেন, কিন্তু স্বর্ণ নিয়ে বের হবেন কিভাবে? এরকম একটা ইন্টারেস্টিং কাহিনী জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে চলুন শুরু করি। মুভি শুরু হয় জ্যাং নামের একটি লোকের সাথে, যে একজন রাইটার। সে সব সময় সবার থেকে আলাদা অন্য ধরনের কাহিনী লিখত। জ্যাংয়ের একটা স্বপ্ন ছিল, সে তার নিজের লেখা কাহিনীতে একটা মুভি তৈরি করবে। কিন্তু মুভি তৈরি করার জন্য তার কাছে একটা টাকাও ছিল না। একদিন জ্যাং একটা প্রডিউসারের সাথে দেখা করতে যায়। সেই প্রডিউসারের সাথে সে আগের থেকেই কাজ করে, কিন্তু সে দেখতে পায় কাহিনী শেষ না হওয়ার কারণে প্রডিউসার আরেকজন রাইটারকে ইচ্ছামতো ধোলাই করছে। এটা দেখার পর জ্যাং তো ভয়ে অস্থির, কারণ জ্যাংয়ের কাহিনীও এখনো পুরোপুরি লেখা হয়নি। প্রডিউসার জ্যাংকে শায়েস্তা করার আগেই জ্যাং তার ভুলের জন্য ক্ষমা চায়, আর পুরো গল্পটা লেখার জন্য 1 মাসের সময় চায়। কিন্তু 1 মাস তো দূরের কথা, প্রডিউসার জ্যাংকে মাত্র 4 দিনের সময় দেয়। এই 4 দিনের মধ্যে যদি কাহিনী লিখতে না পারে, তাহলে তাকে পুরো টাকাটাই ফেরত দিতে হবে, আর এটাই ফাইনাল। তারপর জ্যাং দ্রুত বাসায় চলে আসে, কিন্তু জ্যাং ভয়ে অস্থির থাকার কারণে একটা পৃষ্ঠাও লিখতে পারে না। জ্যাং তখন তার নিজের উপর বিরক্ত হয়ে যায়। তখন জ্যাং তার পাশে একটা পুরনো বাক্স দেখতে পায়, যেটা তার দাদা মারা যাবার আগে তার জন্য রেখে গিয়েছিল। বাক্সের ভেতরে জ্যাংয়ের দাদা তার জন্য একটা চিঠি লিখে দিয়েছিল। জ্যাং অনেক বেশি মদ খেয়ে মাতাল হয়ে গেছে, যার কারণে চিঠিটা পড়ার আগেই জ্যাং ঘুমিয়ে পড়ে। তারপর স্বপ্নে জ্যাংয়ের দাদা আসে আর তাকে বলে, আমি আমাদের বাড়ির নিচে কোটি টাকার স্বর্ণ লুকিয়ে রেখেছি। সেখানে তাই লেখা ছিল। স্বপ্নে জ্যাংয়ের দাদা যা যা বলেছে। জ্যাং তার পুরনো বাড়ির সাথে জেলের নকশা মিলিয়ে দেখে, দুইটা হুবহু মিলে যায়। তখন জ্যাং পরিকল্পনা করে জেলের ভেতরে ঢুকে তার দাদার রেখে যাওয়া স্বর্ণ বের করে আনবে। তারপর জেলে যাওয়ার জন্য জ্যাং তার পাশের বাড়ির ল্যাপটপ মাটিতে ফেলে ভেঙে দেয়। এই ঘটনার জন্য জ্যাংকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয়। জ্যাং তখন জেলের মধ্যে ঢুকে দেখতে পায় ক্র্যাক নামে একজন কয়েদির জন্মদিন পালন করছে। কিছুক্ষণ পর ক্র্যাক জ্যাংয়ের সাথে দেখা করতে আসে আর তাকে জানায় অনেকদিন আগে তার একটা পুরনো বন্ধু ছিল, যার নাম হচ্ছে জ্যাং। তাই আজ থেকে তুমি আমার বন্ধু, আর জেলের মধ্যে তাকে হেফাজত করার ওয়াদা দেয়। এরপর জ্যাং জেলের ভেতরের চারপাশের সবকিছু দেখতে থাকে। তার হিসাব মতো জেলের ভেতরে একটা গাছ আছে, আর গাছের পাশে একটা কুয়া আছে। সেই কুয়ার নিচেই লুকানো আছে কোটি টাকার সোনা। তখন সেখানে লি নামের একটা বয়স্ক লোক চলে আসে আর তাকে বলে, এই জেলখানার মধ্যে 2টা গ্যাং আছে। নতুন যে কোনো কয়েদি আসলে যে কোনো একটা গ্যাংয়ের মধ্যে তাকে সামিল হতে হয়। প্রথম গ্যাং হচ্ছে ক্র্যাক, যে কিনা যে কোনো অবস্থায় তার দলে থাকা লোকদের সুরক্ষা করে। আর দ্বিতীয়টা হচ্ছে টাইগার নামে এক ব্যক্তি। তখন লি বলে, তুমি জেলের মধ্যে সাবধানে থাকবে, আর যে কোনো ভাবেই হোক টাইগার গ্যাং থেকে দূরে থাকবে। এই কথা শেষ হতে না হতেই সেখানে টাইগার গ্যাংয়ের লোকেরা চলে আসে আর সব নতুন কয়েদিদের ধরে নিয়ে যায়। এরপর দেখা যায় টাইগার নতুন কয়েদিদের তার দলে যোগ দেওয়ার জন্য বলে, যদি কেউ অস্বীকার করে তাকে যত্ন সহকারে ধোলাই দেওয়া হয়। এখানে জ্যাংয়ের কাছে কোনো অপশন না থাকায় সে টাইগারের দলে যোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু নিয়ম হচ্ছে টাইগারের গ্যাংয়ে যোগ দেওয়ার জন্য সবাইকে টাইগারের থুতু দেওয়া চা পান করতে হবে। নতুন সব কয়েদিরা এই চা পান করে। এবার জ্যাংয়ের পালা। জ্যাং চা পান করতেই যাচ্ছিল, লাস্ট মোমেন্টে ক্র্যাক সেখানে চলে আসে আর এই বেইজ্জতি থেকে জ্যাংকে বাঁচায়। ক্র্যাক টাইগারকে বলে, জ্যাং আমার সাথে একই রুমে থাকে, তাই সে আমার দলের সদস্য, আর তার সাথে কোনো জবরদস্তি চলবে না। টাইগার তখন বলে, এই জেলের ভেতরে জ্যাংয়ের জীবন নরক বানিয়ে দেব আমি। পরের দিন সকালবেলা জ্যাং যখন নাস্তা করছিল, সেখানে টাইগার চলে আসে। জ্যাংয়ের নাস্তার মধ্যে তেলাপোকা দিয়ে দেয়, কিন্তু বরাবরের মতো শেষ সময়ে ক্র্যাক সেখানে চলে আসে আর 2 গ্রুপের মধ্যে তখন ভয়ঙ্কর মারামারি হয়। পরের দিন চ্যাংকে জেলখানা পরিষ্কার করার কাজ দেওয়া হয়। এই সুযোগে জ্যাং জেলখানায় থাকা পুরনো কুয়া খুঁজতে থাকে, যেখানে তার দাদা সব স্বর্ণ লুকিয়ে রেখেছে। কিন্তু অনেক চেষ্টার পরেও কুয়া কোথায় ছিল সেটা সে জানতে পারে না। তারপর জ্যাং জেলে থাকা লাইব্রেরিতে চলে যায় আর সেখানে দেখতে পায় এই জেলটা কিছুদিন আগে ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে, আর পুরনো সেই জেলখানার নকশা ফাইল রুমে পাওয়া যাবে।
তখনই সেখানে টাইগার চলে আসে আর জ্যাংয়ের উপরে হামলা করে। এরপর ক্র্যাক টাইগারের কাছে জিজ্ঞেস করে জ্যাংয়ের ব্যাপারে, কারণ ডিউটি শেষ হওয়ার পরেও জ্যাং এখনো তার রুমে ফেরেনি। টাইগার তখন বলে, আমি তোমাকে জ্যাংয়ের ব্যাপারে বলবো, কিন্তু তার আগে আমার থুতু দেওয়া চা তোমাকে পান করতে হবে। তখন ক্র্যাকের কাছে কোনো অপশন না থাকায় টাইগারের থুতু দেওয়া চা পান করে। টাইগার ক্র্যাককে অনেক অপমান করার পরে বলে দেয়, তোমার বন্ধু এখন জেলের স্টোর রুমে পড়ে আছে। এ কথা শোনার পরে ক্র্যাক স্টোর রুমে চলে যায়। সেখানে জ্যাং জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, আর কিছুক্ষণ দেরি হলেই জ্যাং নিশ্চিত মরে যেত। জ্যাংয়ের এই অবস্থা দেখে ক্র্যাক ভীষণ রেগে যায়, টাইগারকে উচিত শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করে। জ্যাং তখন চিন্তা করে দুই গ্রুপের মধ্যে মারামারি হলে এই ফাঁকে সে ফাইল রুমে গিয়ে জেলের পুরনো নকশাটা বের করবে। কিছুক্ষণ পর টাইগার আর ক্র্যাকের দুই গ্রুপের মধ্যে ভয়ঙ্কর মারামারি হয়। এই সুযোগে জ্যাং গার্ডের কাছ থেকে চাবি নিয়ে ফাইল রুমে ঢোকার চেষ্টা করে। শেষ মুহূর্তে টাইগার এসে জ্যাংয়ের পেছন থেকে ধরে ফেলে আর তাকে মার দিতে থাকে। তখন জ্যাংয়ের হাত থেকে চাবিটা পড়ে হারিয়ে যায়। এরপর সবাইকে ধরে আলাদা আলাদা সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সেলের ভেতরে জ্যাং ক্র্যাককে বলতে থাকে, আজ থেকে তুমি আমার সামনে আসবে না, তোমার কারণে আমি এই ধরনের ফালতু ঝামেলায় ফেসে গেছি। আজকের পর থেকে আমার হেফাজত করার কোনোই দরকার নেই তোমার। একথা শোনার পরে ক্র্যাকের অনেক খারাপ লাগে, কারণ ক্র্যাকের তো অন্য কোনো উদ্দেশ্য ছিল না, সে চাইতো শুধু জ্যাংয়ের হেফাজত করার জন্য। এরপর ক্র্যাক জ্যাংয়ের কাছে মাপ চায় আর বলে, আমার কাছে বন্ধুত্বের থেকে বড় আর কিছুই নেই। টাইগার যখন তোমার সাথে বাজে আচরণ করেছে এটা আমি কোনোভাবেই সহ্য করিনি, এটা আমার কোনোভাবেই সহ্য হয়নি, এ কারণেই আমি টাইগারের উপর হামলা করেছিলাম। এরপর ক্র্যাক তার অতীতের ঘটনা জ্যাংকে খুলে বলে। তার একটা পুরনো বন্ধু ছিল যার নাম হচ্ছে জ্যাং। সে ক্র্যাককে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য তার নিজের জীবন দিয়ে দিয়েছিল। তারপর থেকে ক্র্যাক প্রতিজ্ঞা করেছে বাকি জীবন যতদিন বেঁচে থাকবে তার বন্ধুদের হেফাজত করবে। এ কথাগুলো শোনার পর জ্যাং আফসোস করতে থাকে, রাগের মাথায় ক্র্যাককে কত কিছু বলে দিয়েছে, এটা তার উচিত হয়নি। জ্যাং তখন ক্র্যাকের কাছে মাপ চায় আর তাকে সবকিছু খুলে বলে সে আসলে কেন জেলের ভেতরে এসেছে। জ্যাং বলে, এখানে আমার দাদার বাড়ি ছিল আর এখানে আমার দাদা অনেক স্বর্ণ লুকিয়ে রেখেছে, এই স্বর্ণের জন্যই মূলত আমি এখানে এসেছি। ক্র্যাক তখন বলে, এই স্বর্ণ উদ্ধার করতে আমি তোমাকে সাহায্য করব। এরপর দুজনে মিলে একটা প্ল্যান বানায় কিভাবে ফাইল রুম থেকে পুরনো নকশাটা চুরি করা যায়। প্ল্যান মোতাবেক সেখানে থাকা গার্ডের ঘাড়ে ব্লিচিং পাউডার দিয়ে দেওয়া হয়, যার কারণে তার ঘাড়ে প্রচুর অ্যালার্জি ভেসে ওঠে। সেই গার্ডকে তখন ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় আর এই সুযোগে গার্ডের পোশাক নিজে পরে নেয় আর দুজনে মিলে ফাইল রুমে ঢুকে সেই পুরনো নকশা বের করে। তারপর সেই নকশা অনুযায়ী দুজনে সেই পুরনো কুয়ার মধ্যে চলে আসে আর এখানে অনেক বড় একটা দেয়াল দেখতে পায়। জ্যাংয়ের পুরো বিশ্বাস সবগুলো স্বর্ণ এই দেয়ালের পিছনে লুকানো আছে। তারপর দুজনে মিলে দেয়ালটা ভেঙে ফেলে আর ভেতরে ঢুকে স্বর্ণ খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরে জ্যাং হাল ছেড়ে দেয়, তার মনে হয় যে তার আগে কেউ হয়তো এখান থেকে সব স্বর্ণ নিয়ে গেছে। একথা বলতে বলতে এরপর ক্র্যাক সেখানে থাকা একটা কাঠের টুকরো ধরে টান দেয়। টান দেওয়ার সাথে সাথে তাদের পেছনে থাকা আলমারি খুলে যায় আর সেখানে অনেক স্বর্ণের বার সাজানো ছিল। জ্যাং সেখানে থাকা সব সোনার অর্ধেক ক্র্যাককে দিয়ে দিতে চায়। ক্র্যাক এই প্রস্তাব ফিরিয়ে দেয়, সে বলে, এই সোনা তোমার পূর্বপুরুষের, এখানে শুধু তোমারই হক আছে, আমি এটা নিতে পারবো না। তারপর দুজনে মিলে সব সোনা নিয়ে উপরে চলে আসে আর এগুলোকে কিভাবে জেলের বাইরে নিয়ে যাওয়া যায় সেটা ভাবতে থাকে। অনেক চিন্তা করার পর দুজনে একটা বুদ্ধি বের করে, এই স্বর্ণগুলো কাপড় ওয়াশিং বক্সের মধ্যে করে বাইরে নিয়ে যাওয়া যাবে। তবে কাপড় ওয়াশিং করার বাক্স 22 তারিখে বাইরে নিয়ে যাওয়া হবে আর 22 তারিখে জ্যাংয়ের সাজাও শেষ হবে, সেও বাইরে চলে যাবে। তো সেই পর্যন্ত এই সোনা বাকিদের চোখের আড়ালে রাখতে হবে। তারপর সব স্বর্ণ একটা রঙের বালতিতে লুকিয়ে রাখা হয়। স্বর্ণ হাতে পাওয়ার পর জ্যাং তো অনেক খুশি, কারণ এখন জ্যাং তার সব পুরনো দেনা পাওনা চুকিয়ে দিতে পারবে আর নিজেই মুভি তৈরি করতে পারবে। পরের দিন সকালবেলা টাইগার দুজনের উপর হামলা করে আর তাদের মধ্যে অনেক লড়াই হয়। মারামারির এক পর্যায়ে বালতিতে থাকা সব সোনা নিচে পড়ে যায় আর টাইগার সব দেখে ফেলে। তাদের মারামারির শব্দে সেখানে গার্ড চলে আসে। গার্ড জানার আগেই সব স্বর্ণ তারা লুকিয়ে ফেলে। গার্ড জিজ্ঞেস করলে টাইগার বলে, কাজ করার সময় জ্যাংয়ের হাত লেগে বালতি পড়ে যায় আর এটা তোলার জন্য আমরা তাকে সাহায্য করছি। গার্ডের হাত থেকে স্বর্ণ বাঁচানোর জন্য জ্যাং তখন হ্যাঁ বলে দেয়। একথা শোনার পর ক্র্যাক ভীষণ রেগে যায়,
ক্র্যাক তখন ধারণা করে জ্যাংয়ের কাছে স্বর্ণের থেকে বড় আর কিছুই নেই। আর ক্র্যাক মনে মনে জ্যাংয়ের সাথে বন্ধুত্ব ছিন্ন করে। রাতে ক্র্যাক খবর পায় তার মেয়ে ভীষণ অসুস্থ, আইসিইউতে ভর্তি করা হয়েছে। তারপর ক্র্যাক বাধ্য হয়ে জ্যাংয়ের কাছে যায় আর তার প্ল্যানে সামিল হয়। আসলে ক্র্যাকের এই স্বর্ণের মধ্যে কোনোই লোভ নেই, সে শুধু এই প্ল্যানের সাথে যুক্ত হয়ে পালাতে চায় আর তার মেয়ের সাথে দেখা করতে চায়। টাইগার তখন ক্র্যাকের সাথে কাজ করতে অসম্মতি জানায়। জ্যাং কোনো রকমে টাইগারকে মানিয়ে নেয়। তিনজনে মিলে তখন বুদ্ধি করে আগামী কয়েকদিন পর জেলের উদ্বোধনী অনুষ্ঠান হবে, তখন তারা সুড়ঙ্গের মধ্য দিয়ে লাফ দিয়ে পালিয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, অনুষ্ঠানের এখনো 2 সপ্তাহ বাকি আছে, কিন্তু 1 সপ্তাহ পরেই জ্যাংয়ের সাজা শেষ হয়ে যাবে আর তাকে জেল থেকে বেরিয়ে যেতে হবে। এজন্য তারা পরিকল্পিতভাবে টাইগার গ্রুপের সাথে একটা মারামারি বাঁধিয়ে দেয়। প্ল্যান অনুযায়ী গার্ড মারামারি থামিয়ে দেয় আর সবাইকে ধরে সেলের ভেতরে ঢুকিয়ে দেয়। এভাবেই দিন চলতে থাকে আর ফাইনালি সেই অনুষ্ঠানের দিন চলে আসে। প্ল্যান করে 3 জন মিলে বেলুনের মধ্যে গ্যাস ভরে দেয় যাতে অনুষ্ঠানের দিন বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় আর এই ফাঁকে তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে। তারপর রাতে যখন অনুষ্ঠান শুরু হয় তখন বেলুনের মধ্যে গ্যাসে বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়। জেলের মধ্যে তখন একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে 3 জন সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে আর ধীরে ধীরে সামনের দিকে এগুতে থাকে। সুড়ঙ্গ দিয়ে যাবার সময় মেটালের সাথে লেগে জ্যাংয়ের পা কেটে যায়। ক্র্যাক তার পায়ের মধ্যে পলিথিন দিয়ে বেঁধে দেয়। এরপর তারা আবারও এগুতে থাকে। শেষমেশ তাদের প্রচেষ্টা সফল হয়। তারা সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে চলে আসে। তখন তারা সামনে একটা বড় দেয়াল দেখতে পায় যার পেছনেই সমুদ্র। এরই মধ্যে উপরের গার্ড ঘটনাটা বুঝতে পারে যে 3 জন কয়েদি নিখোঁজ। এই খবর পাওয়ার সাথে সাথেই কয়েদিদের খোঁজা শুরু করা হয়। এদিকে 3 জন মিলে বুদ্ধিমতো নিজেদের তৈরি বোম দিয়ে সেই দেয়াল ভেঙে ফেলে। আর নিচে আগে থেকে প্ল্যান মতো একটা বোট রাখা ছিল, তারা শুধু রশি দিয়ে সেখানে নামবে আর বোটে করে পালিয়ে যাবে। এমন সময় টাইগার দুজনের সাথে গাদ্দারি করে। সে পকেট থেকে চাকু বের করে। তার উদ্দেশ্য দুজনকে হত্যা করে পুরোটা স্বর্ণ নিয়ে সে ভেগে যাবে। টাইগার প্রথমে ক্র্যাকের উপর আঘাত করে, কিন্তু জ্যাং সেটা দেখে ফেলে, নিজেই চাকুর সামনে চলে আসে। 3 জনের মধ্যে তখন ভয়ঙ্কর মারামারি হয়। টাইগার তখন ক্র্যাককে শেষ করে দেওয়ার জন্য মারতে থাকে। জ্যাং তখন বলে, তুমি সব স্বর্ণ নিয়ে যাও, বিনিময়ে ক্র্যাককে ছেড়ে দাও। কিন্তু টাইগার তার কথা শোনে না, ক্র্যাককে টেনে নিয়ে যায় সমুদ্রে ফেলে দেওয়ার জন্য। তখন ক্র্যাক একটা রশি ধরে ফেলে। রশির ঠিক অন্য প্রান্তে জ্যাং ধরেছিল। দুজনের এই কঠিন অবস্থা দেখে টাইগার খুবই মজা নিচ্ছিল। তারপর সুযোগ পেয়ে ক্র্যাক টাইগারকে ধরে সাগরে ফেলে দেয় আর টাইগারের সাথে সব স্বর্ণও নিচে পড়ে যায়। জ্যাং তখন বুঝতে পারে যে ক্র্যাক প্রথম থেকেই তাকে বন্ধুর মতো হেফাজত করেছে। অনেক চেষ্টার পরে জ্যাং ক্র্যাককে টেনে উপরে তোলে আর দুজনের জীবন বেঁচে যায়। কিছুক্ষণ পর গার্ড তাদেরকে খুঁজতে খুঁজতে সুড়ঙ্গে চলে আসে। তখন দুজনেই তাদের নিজেদের সিলিন্ডার করে দেয়। এর কিছুদিন পর ক্র্যাক খবর পায় তার মেয়ের সার্জারি সফল হয়েছে আর সে এখন অনেক সুস্থ আছে। আরো বলা হয় সমুদ্রে পড়ে যাওয়া স্বর্ণ উত্তোলন করা হয়েছে আর এই স্বর্ণের মালিক একমাত্র জ্যাং। সরকার এটা তাকে দিয়ে দিবে। ফাইনালি জ্যাং এর প্রচেষ্টা সফল হয়। সে তার পূর্বপুরুষের রেখে যাওয়া স্বর্ণ পেয়ে যায়। এখন জ্যাং তার সব ধারদানা চুকিয়ে নিজের পছন্দ মতো মুভি তৈরি করতে পারবে।